যদিও ট্রাই করি নাই যে আসলে হবে কিনা, তবে করতেছি, দেখা যাক। আচ্ছা, এখন হচ্ছে যে আমাদের এই ক্র্যাশ কোর্সটার মূল উদ্দেশ্যটা কি, আমি দেখতে পাচ্ছিলাম যে আসলে আমরা মোটামুটি লোগোর একটা বেসিক সিকোয়েন্সটা আমরা পোর্শনটা পার করেছি, কিন্তু আমরা এখনও প্র্যাকটিক্যাল জাম্প করি নাই। তো এখন এই প্র্যাকটিক্যাল জাম্প না করার পেছনে দেখা গেছে কিছু তো প্রতিবন্ধকতা থাকেই, স্বাভাবিক, আমাদেরও ছিল। তো এখন ফাইনালি আমরা 35 দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি। এই 35 দিনের ভিতরে আমরা কি করব, অন্তত প্র্যাকটিক্যালি 3টা ব্র্যান্ডিং বিল্ড করব। আর যাদের সম্ভব, যারা যত বেশি প্র্যাকটিস করবেন, আমরা অন্তত প্রায় 100-র উপর লোগোর সিম্বল বা মার্ক তৈরি করব। এই মার্কগুলো কীরকম হবে, মার্কগুলো মানে কি টাইপের হতে পারে, আপনারা এর আগে আমাদের মানে আমার একটা লোগোর একটা ক্লাস ছিল, বিশেষ একটা লোগো ক্লাস ছিল যে হোয়াট ইজ লোগো, হ্যাঁ, আমি ওখানে এক্সপ্লেন করেছিলাম। তো ওই ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম, হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে রিপিট করব ওই সেম প্রসেসটাই। আমি আপনাদের পিপিটি পাওয়ার পয়েন্টটাও দিয়ে দিতে পারি আপনাদের কি, হ্যাঁ দরকার তো অবশ্যই আছে। আচ্ছা, একটু আমি দিয়ে দিই, তাহলে সুবিধা হলো আপনাদের সকলেরও। ওকে, লোগো, পিডিএফ হবে। ওকে, আমি কি এই গ্রুপে দিয়ে দিই নাকি? এই পিডিএফটা একটু আপনারা খুব মনোযোগ সহকারে, যারাই মনে করেন যে আমাকে এই 45 দিনের ভিতরেই ব্র্যান্ড ডেভেলপ করতে হবে, তাহলে আপনার এই মানে লেকচারটা খুব মনোযোগ সহকারে শুনবেন, শোনার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ কেন, অবজারভেশনের জন্য। কারণ আমি যতটুকু বুঝতে পারছি, যারা স্টাডি করে তার থেকে বেশি যারা কেস স্টাডি করে, কেস স্টাডি আপনার রিপিটেডলি যারা পড়তে পারে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট হয় একটা জিনিসের উপর প্যাটার্নটাকে ধরে নেওয়ার জন্য। এনিওয়েজ, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। এখন আমি যেটা দেখতে চাচ্ছিলাম তা হচ্ছে, আমরা এই ক্লাসের মধ্যে মূলত জানার চেষ্টা করব আসলে আপনার লোগোটা কি, বা লোগোর যে মূল দায়িত্বটা থাকে, হ্যাঁ, বা ফিচার্সগুলো থাকে, ওই ফিচার্সগুলো আমরা কিভাবে বিল্ড করব, হাউ উই ক্যান পুট দিস ফিচার্স ইন এ সার্টেন লোগো। মনে করেন যে কোনো কিছু একটা লোগো বানাবে। এখন আমি যেটা বলার জন্য এই পিপিটিটা ওপেন করা, তা হচ্ছে যে আমরা এই ধরনের, হ্যাঁ, এই ধরনের কিছু ইউনিক, মানে আপনার কাছে মনে হবে যে এই লোগোটা দেখলে আপনার কাছে মনে হবে ভাই কি সুন্দর চমৎকার একটা জিনিস, হ্যাঁ, এইটাও একটা মুভিং, হ্যাঁ, এইটাও একটা লোগো। আপনার কাছে প্রত্যেকটা ব্র্যান্ড মার্ক যখন দেখবেন না, আপনার কাছে মনে হবে ভাই অনেক জোস একটা জিনিস তৈরি করছে। ঠিক সিমিলার উপায়ে আমরা নিজেরাও, হ্যাঁ, এই ধরনের কিছু লোগো বা ইউনিক মার্ক তৈরি করব, যেটা আপনার কাছে মানে অবভিয়াসলি আপনার নিজের কাছে অনেক শান্তি লাগবে। আপনি আমাদের এইখানে যে যত টাকাই দিয়ে আসছেন, ইট ডাজেন্ট ম্যাটার, দ্য অনলি থিং ম্যাটার্স যে আপনি এখান থেকে কি নিয়ে যেতে পারছেন। আপনি এখান থেকে 3টা ব্র্যান্ডিং কেস স্টাডি নিয়ে যেতে পারবেন, যেটা আপনার কাছে মনে হবে যে ভাই আমি আমার লাইফে এই 3টা কাজ করছি। এখন এই 3টা লোগো তৈরি করতে গিয়ে আমরা কি করব, অন্তত মিনিমাম 20 থেকে 30টা লোগো ড্রাফট করব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা লোগো তৈরি করতে গেলে বিভিন্ন সময় আপনাকে ড্র করতে হয়, ড্রাফট করতে হয়, একটার পর একটা সিকোয়েন্স আদান প্রদান করতে হয়। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে অর্জন করব, জানবো, শিখবো এবং ফাইনালি অ্যাপ্লাই করব। এটা পুরোটাই 45 দিনের ওয়ার্কলোডের ভেতরে পড়ছে। হ্যাঁ, ওকে। এখন আমি যেটা শুরু থেকে যেটা করতে চাচ্ছিলাম তা হচ্ছে যে আসলে আজকে আমরা আপনাদের শুধুমাত্র লোগো ডিজাইনের যে মূল ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যটা আপনার লাগবে, আমার লাগবে, এই জিনিসগুলো না থাকলে একটা লোগোতে, যেমন একটা তরকারিতে যেমন বা খাবারে যেমন আপনার কিছু ইনগ্রেডিয়েন্টস না থাকলে ওটাকে মজা লাগে না, ঠিক সেম উপায়ে লোগোতেও কিছু স্পেশাল ফিচার্স আছে যেগুলো না থাকলে আপনার কাছে মনে হবে যে হোয়াট এ শেম, এই জিনিসটা কি হইলো, এটা আজে বাজে জিনিস। ওকে,
তো আমরা আজকের এই জিনিসটা শিখবো। ওকে, এখন একটু যদি আমি পুরো আমাদের শিডিউলটাকে ধরি, যদিও এখানে টাইমলাইনটা দেয়া আছে 10 PM। হ্যাঁ, এখন রমজানে হচ্ছে আমাদের তারাবি তো অবশ্যই করতে হয়। তারাবি পড়লে গেলে দেখা গেছে 10টা 10:30 বাজে যায়। তো এখন আমার কাছে দুইটা পোর্শন আছে, দুটো অপশন আছে। আমরা প্রথম কথা হচ্ছে যে প্রথম রোজার দিন ডেফিনেটলি আমাদের কোর্স অফ থাকবে। তো আমরা কি করব, ওই রমজানের দিনে 3টা পোর্শন আমরা চেক করার চেষ্টা করব যে মর্নিং শিফটে কি আমার সময় আছে, যদি থাকে কখন আছে, এক। দ্বিতীয়ত হচ্ছে দুপুর 2টা থেকে 4টার ভিতরে কি আমাদের কোনো সময় আছে, কি মনে হয় যে আমরা দুপুর 2টা 1টা বা এর ভিতরে কোনো ক্লাস নিতে পারি, এইটা একটা পোর্শন। আরেকটা হচ্ছে যে আমরা ইফতারের পরে আমাদের হাতে কি পরিমাণে সময়টা থাকে। তো এই 3টা প্রশ্নের জবাবের উপর ডিপেন্ড করবে যে আমাদের টাইমিংটা। এখন আপাতত 10টা দেয়া আছে, তবে আমরা এমনও হতে পারে মাগরিবের নামাজের পর 7টা থেকে 8:30, 1.5 ঘন্টা টাইম, অথবা দুপুর 1:30টা থেকে 4টা পর্যন্ত, বা 2টা থেকে 4টা এরকম আর কি। আর আরেকটা পোর্শন হতে পারে সকালবেলা। এখন সকালবেলা কি কয়টায় থাকেন আমি জানি না, 10টা থেকে 12টা অথবা 9টা থেকে 11টা এরকম একটা পোর্শন হতে পারে। আপনারা ওইটা যাচাই করবেন, আমিও যাচাই করবো। সো অবভিয়াসলি এখন আমরা ডিসিশনে যাই নাই, সো দ্যাটস দ্য কেস। ওকে, আর শিডিউলের মধ্যে আমরা যেটা তৈরি করব তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ফ্যাশন ব্র্যান্ডের জন্য আমরা ব্র্যান্ডিং করব, কমপ্লিট কেস স্টাডি। মনে হবে যে আপনি মনে করেন এটা মিনিমাম $3000 প্রজেক্ট বা $2000 প্রজেক্ট, যে $2000 একটা প্রজেক্ট পাইলে আপনি কিভাবে এই জিনিসটাকে থিঙ্কিং করবেন। এটা আমরা কবে শিখবো, মার্চের 13 তারিখে। সো আমাদের হাতে বেশি সময় নাই, খুব অল্প দিন সময় আছে, ম্যাক্সিমাম 20 দিন পরে আমরা আমাদের প্রথম কেস স্টাডি তৈরি করব। এরপরে হচ্ছে 16 তারিখে আমরা সেকেন্ড কেস স্টাডি। তার মানে কি 13 তারিখে আমরা মোটামুটি ওভারঅল কনজিউম করলাম, ডাটাগুলো নিলাম, রিসোর্সগুলো নিলাম, কিভাবে কি করব জানলাম, আমরা কিছু কনসেপ্ট তৈরি করলাম। এরপর 13, 14, 15 3 দিনে আপনারা বাসায় বসে বসে নিজেদের সময় থেকে প্রতিদিন 4 ঘন্টা 3 ঘন্টা করে টাইম দিবেন, এবং এই 3 ঘন্টা টাইমে অন্তত 10 ঘন্টায় আপনার একটা কমপ্লিট ব্র্যান্ডিংয়ের কেস স্টাডি হয়ে যাবে। তবে আমি সাজেস্ট করি, যদি 1 লাখ টাকার উপর ব্র্যান্ডিং হয় মিনিমাম 2 উইকস আপনি সময় নেবেন একটা ব্র্যান্ডিংয়ের লোগো মার্ক ডিসাইড করতে গেলে। যদি ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় ইটস ওকে, আলহামদুলিল্লাহ। তবে 2 লাখ থেকে 5 লাখ টাকা প্রজেক্ট হলে একটু টাইম দিতে হয়, কারণ এতে করে আপনার মাঝেও কিছু জিনিস ইভলভ হয়। ব্রেন আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে গেলে অনেক ক্ষেত্রে 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড একদিনে হয়ে যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। সো আমরা এই জিনিসগুলো জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আশা করি আমার এই পিপিটির যে ক্লাসটা, এর আগের ক্লাসটা আপনারা দেখেছেন বা করেছেন, আমি জানি না আপনারা করেছেন কিনা। যদি না করে থাকেন ইটস ওকে। লোগো হচ্ছে আপনার, আমরা যদি খুব ব্রিফলি বলি, আমরা এত বেশি কনটেক্সটের বাহিরে যাব না, একদম সিম্পল আমরা আমাদের অন দ্য স্পট থাকব। লোগো হচ্ছে একটা গোষ্ঠী, একটা কোম্পানি, একটা অর্গানাইজেশন, একটা সমাজ, বা একটা গ্যাদারিংস অথবা একটা অর্গানাইজেশনের সিম্বলিক মার্ককে বলা হয়। যে আসলে মনে করেন আমরা 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 চাইনিজ জানি না, ওকে, লেটস ডিফাইন যে আমরা চাইনিজ জানি না, একদমই বুঝি না আসলে চাইনিজটা কি। কিন্তু চাইনিজের মধ্যে এমন একটা পার্টিকুলার জিনিস আছে যেটা আমার কাছে মনে হইতেছে যে আসলে এই জিনিসটা ওই ওই মার্ককে বোঝায়, ওই 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 কোম্পানিকে বোঝায়, ওই দেশটাকে বোঝায়, অথবা ওই সমাজটাকে বোঝায়। তার মধ্যে সব থেকে বেশি মেমোরেবল কোনটা? রিসেন্টলি আপনারা দেখছেন ডিপসিকের লোগোটা দেখছেন কেউ? ডিপসিক চ্যাট জিপিটির যে বিকল্প চাইনিজ তৈরি করছে, ওকে। ডিপসিক এটা যদিও ইংলিশ নাম, তাদের চাইনিজ একটা নাম আছে। এখন এই যে তারা মার্কটা তৈরি করলো, মার্কটা হচ্ছে কি বিগ ওয়েলস, মানে আসল একটা অনেক বড় একটা তিমি, সমুদ্রের একটা গভীর তিমি। তিমির অনেক প্রকার ভেদ আছে, তবে এটা হচ্ছে একদম অ্যাবসোলুট ডিপ ওয়েলস, ঠিক আছে। তো এখন এই হুইলস ফিল্ডসটার মানে তারা এই ব্র্যান্ডিংটার সাথে কিভাবে কানেক্ট হলো, এই অর্গানাইজেশন অথবা সমাজের সাথে তারা কিভাবে কানেক্ট হলো এমনভাবে যে আসলে তারা একটা মেসেজ বহন করতে চায়। যে আসলে ডিপসিক হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনার মনে করেন এটা অনেক বড় গভীর বিষয়। এখানের মানে এত বড় নিখুঁত গভীর জিনিস, এটা সাধারণত সমুদ্রের সর্ববৃহৎ যে প্রাণীটা আছে আমরা সেটাকে ডিফাইন করতে চাই। এখন
এই মার্কটা থেকে ব্র্যান্ডিংটা কিভাবে ট্রান্সফর্ম হলো, যখনই আপনার এই মার্কটা দেখে মানুষ চিন্তা করতে থাকে যে আসলে আহারে এটা কি নিল, এটা হাতি নিতে পারতো, এটা ড্রাগন নিতে পারতো, এটা চ্যাট জিপিটির মতো জাস্ট একটা মানে সার্কেল নিতে পারতো, এটা কি নিছে, বিগ ওয়েলস নিছে। তাই মানেটা কি? মানেটা হচ্ছে যে এরা অনেক বড় প্রাণী, অ্যাট দ্য সেম টাইম এটা অনেক গভীর প্রাণী। তার মানে কি? প্রাণীটাকে ডিপসিক কোম্পানি। তো তারা সিম্বলিক করছে, সিম্বলিজমটা এভাবে নিয়ে আসছে যে পাবলিকের কাছে আমরা নিজেদেরকে বুঝাবো আমরা অনেক গভীর রিসার্চ ল্যাব, যেখানে আমাদের কাছে প্রচুর পরিমাণের ইনপুট আছে, প্রচুর পরিমাণের ডেটা আছে। তো এটাকে আপনার আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে বলি, অডিয়েন্সের সাথে কানেক্ট হতে গেলে আপনাকে একটা ইউনিক আইডেন্টিটি নিয়ে যেতে হবে। সারা পৃথিবীতে ব্লু হোয়েলস এই ধরনের লোগোর অভাব নাই, কিন্তু এরা কিভাবে ইউনিক হয়ে গেছে? কারণ এরা নিজেরা চিন্তা করছে যে আমরা যে প্রোডাক্টটা বানাইছি এটা সারা পৃথিবী যত কনজিউমার ডাটা আছে সব ডাটার একটা মিক্সচার, এবং এই মিক্সচারটাকে একটা ডিপ ওয়েলস। তো তারা ওইভাবে রিপ্রেজেন্ট করছে তাদের থটসটাকে, এবং অডিয়েন্স খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করছে এবং এটাকে মেমোরেবল করছে। এবং আপনার আমার মাঝে এটা এত সুন্দরভাবে রিফ্লেক্ট হয়েছে। আপনি চিন্তা করেন, আপনি চ্যাট জিপিটির লোগো কি সেটা কিন্তু আমাদের মাথায় অলমোস্ট নাই, ইভেন আমার মতো মানুষের, যে কিনা সার্বক্ষণিক আপনার কি বলেন এআই টুলস, বিভিন্ন ফিচার্স, এইটা সেটা প্রত্যেকটা মোমেন্টে আমি ঘাটাঘাটি করি। এখন এই 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 জিনিসগুলো করা মানুষের মাথায় আমার চ্যাট জিপিটির লোগোটা আমার মাথায় আসতেছে না। কারণ কি? চ্যাট জিপিটির লোগোর মাঝে মেমোরেবল, হ্যাঁ মেমোরেবল, অ্যাট দ্য সেম টাইম এটাকে কি বলে, দ্য সেম টাইম এটাকে ট্রেন্ডি। সব সময় একটা যুগ ছিল, 90s-এর একটা যুগ ছিল, 20s-এর একটা যুগ আসছে, 2020-তে একটা যুগ আসছে। সো লোগো কিন্তু বিভিন্ন সময় অ্যাডপ্ট হয়, একটা মুভমেন্ট থেকে একটা মুভমেন্টে যায়। এখন টাইমলেস লোগোগুলো কি হয়? টাইমলেস লোগোগুলো হয় অ্যাপলের মতো, স্যামসাংয়ের মতো। এরা টাইমলেস, এটা যে কোনো যুগেই আসুক না কেন আপনার মনে হবে ইট ইজ ফ্রেশ। তো আলটিমেটলি কি হলো, চ্যাট জিপিটির লোগো আমাদের কাছে ধোঁয়াশা লাগে, কিন্তু আপনার ডিপসিকের লোগো একদম মেমোরেবল লাগে। কারণ ডিপসিক এই যে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়াটা খুব ভালোভাবে নিভাইতে পারছে। এর কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে লোগো মার্কটা ইউনিক ছিল, থটফুল ছিল, অ্যাট দ্য সেম টাইম সিম্পল ছিল। সিম্পল, অ্যাবসোলিউট সিম্পল। এখন আমরা যদি আমাদের ট্রেডিশনাল ইতে ফিরে আসি, লেটস আমরা আবার গেলাম যে লোগো কি? লোগো হচ্ছে একটা গোষ্ঠী, একটা অর্গানাইজেশনের জন্য একটা ইউনিক মার্ক হিসেবে নিজেকে পরিচিত করা। এই ইউনিক মার্কটাকে আপনার কীরকম হতে হয়? মানে স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন যে আসলে ভাই আমরা তো অনেক কিছুই করি, আমাদের এই ইউনিক মার্কটাকে কেমন হইতে হবে যাতে করে মনে করেন ইউনিক বোঝা যায়। আমি কীভাবে বুঝবো যে এটা ইউনিক? এর সব থেকে মূল যে ফিচার্স আছে, একটা ইউনিকনেস বা আমার এই লোগোটা যে কার্যকরী লোগো, এই জিনিসগুলোর জন্য আমরা যেটা ভাষায় বুঝি যে লোগো কি রুলস বা লোগোর আপনার যে মূল হ্যাঁ আপনার ফিচার্সগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে এমন একটা লোগো আপনাকে ডিজাইন করতে হবে। লোগো মানে হচ্ছে এমন একটা মার্ক বা সিম্বল ডিজাইন করতে হবে যেটার কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নাই। ভার্বাল ল্যাঙ্গুয়েজ কি মানে? মুখে বলতে হয় না যে এটা অমুক জিনিস, আপনাকে মুখে বলতে হবে না যে এইটা এই জিনিস। ওকে, সো ভার্বাল ল্যাঙ্গুয়েজ ছাড়াও এই লোগোটাকে আপনি ডিফাইন করতে পারবেন হুইচ ইজ হুইচ। ওকে, যেমন অ্যাপলের ক্ষেত্রে অ্যাপল, টার্গেটের ক্ষেত্রে টার্গেট। এই টার্গেটটা তো আমরা চিনি, এটা একটা ডট বোর্ড। ওকে, টুইটার তো টুইটি বার্ড। ওকে, যেটা টুইট করে মানে ছোট ছোট আওয়াজ করে, এরা নিজেরা কথোপকথন আর কি। এনিওয়েজ, সো এই টাইপোগ্রাফি বেসড লোগোতে আমরা পরে যাব, কিন্তু আমরা আমাদের লোগোর যে ফিচার্স আছে সেই ফিচার্সটা আমরা ডিফাইন করতেছিলাম যে লোগো এমন একটা মার্ক হইতে হবে যেটার কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ নাই, কিন্তু আপনি যা করতেছেন সেই কোম্পানির মোটিভেশন
ভিশন অথবা পারপাসটাকে সার্ভ করে। হতে পারে আপনার লোগোর সাথে কোম্পানির কোনো মিলই নাই। সব থেকে বড় উদাহরণ হয়েছে কি অ্যাপলের লোগো। অ্যাপলের লোগো কোম্পানির সাথে কোনো ধরনের মিল নাই। অ্যাপলের লোগো হতে পারতো একটা গ্রিন ফ্রুট ব্র্যান্ড। অ্যাপলের লোগো হচ্ছে একটা টেকনোলজি বেসড সফটওয়্যার ব্র্যান্ড। টেকনোলজি বেসড সফটওয়্যার ব্র্যান্ড। আর ধীরে ধীরে অ্যাপল সফটওয়্যার কোম্পানি থেকে হার্ডওয়্যার কোম্পানিতে রূপান্তরিত হয়েছে, কিন্তু অ্যাপল ছিল মূলত সফটওয়্যার ব্র্যান্ড। অ্যাপল নিজেরা ডিজাইনার ছিল, অ্যাপল নিজেরা ডেভেলপার ছিল, তারা বিভিন্ন কোম্পানিকে দিয়া প্রোডাকশন করত বিভিন্ন ধরনের ডিভাইস বা ম্যানুফ্যাকচার করত, কিন্তু তারা নিজেরা বানাইতো না। সো তারা কি করত, তাদের মূল ফান্ডামেন্টালটা ছিল সফটওয়্যার কোম্পানি। একটা সফটওয়্যার কোম্পানি অ্যাপলের সাথে কি সম্পর্ক? এই যে টুইটারের যে লোগোটা, এটা হতে পারে যে আমরা নিজেরা কথা বলি, আমাদের অডিয়েন্সরা ছোট ছোট পাখি, এরা একজন আরেকজনের সাথে গসিপ করবে। সো এটা একটা বার্ডের সাথে রিলেটেড আছে। টার্গেট এটাও একটা রিলেটেড আছে, কিন্তু অ্যাপলের লোগোটা এটা কিভাবে রিলেট করলো? সো দ্যাট মিনস অনেক ক্ষেত্রে না, বিশেষ ক্ষেত্রে লোগোকে এমন বাধ্যতামূলক করা যাবে না যে লোগো আপনি যেই কোম্পানি নিয়ে কাজ করেন, যেই রেফারেন্স নিয়ে কাজ করেন, তার সাথে কানেক্ট হইতে হবে। এমনও হতে পারে যে আপনি যে ক্লাসটাকে বোঝাচ্ছে সেই ক্লাসটাকে ডিফাইন করতেছে, কিন্তু কোম্পানির নামের সাথে কোনো এর মিল নাই। হতে পারে, দ্যাটস নট মানে এটা কোনো ইস্যুই না। ওকে ওকে তারপরে হচ্ছে লোগোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে লোগোটাকে হইতে হবে রেসপন্সিভ। রেসপন্সিভ বুঝছেন? আমরা রেসপন্সিভ ওয়েবসাইট বুঝি কয়জনে? যে আমি এমন একটা ওয়েবসাইট বানাইলাম যেটা মোবাইলেও অনেক দেখা যায় সুন্দর করে, আর ট্যাবলেটে দেখা যায় সুন্দর করে, ওয়েবসাইটে দেখা যায় সুন্দর করে, ব্যানারেও দেখা যায় সুন্দর করে। তো আমাদের এই লোগোটাকে এমন হইতে হবে যে আমাদের লোগোটা যখন আমরা অনেক বড় করব বা অনেক বড় বিলবোর্ডে দিব, তখনও যেন দেখা যায় এট দ্য সেম টাইম আমরা দুনিয়ার সব থেকে ছোট ইউজ কেস। দুনিয়ার সব থেকে ছোট ইউজ কেস কোনটা? এই যে দুনিয়ার সব থেকে ছোট ইউজ কেস হচ্ছে এই যে ব্রাউজারের উপর আপনার যে ন্যাভ আইকনটা আছে সেটা। ব্রাউজারের উপর যে ন্যাভ আইকনটা আছে সেটাকে আমরা দুনিয়ার সব থেকে ইউজ কেস বলি, কারণ 16 পিক্সেলের নিচে লোগোকে ভিজিবল করা ঠিক না। সো এখন এই যে লোগো মার্কগুলো আমাদের ব্রাউজারও দেখা যায় এবং ন্যাভবারেও দেখা যায়, এই মার্কগুলো কিসের সিম্বলিক? এই মার্কগুলো রিপ্রেজেন্ট করে যে আমরা আমাদের যে লোগো মার্ক আছে সেই লোগো মার্কটাকে রেসপন্সিভ তৈরি করছি। তো তার মানে এটা যদি আমরা 100 ফিটেও নিয়ে যাই তখনও যেন এটা বোঝা যায়। অ্যাট দ্য সেম টাইম এই লোগোটা যদি আমরা 16 পিক্সেলের ছোট্ট একটা আকৃতি নিব তখনও যেন বোঝা যায়। ঠিক আছে? ওকে তারপরে হচ্ছে আরেকটা অন্যতম ফিচার্স, আপনার লোগো দেখা গেল প্রচুর পরিমাণের ভেক্টর থাকে, কার্ভ থাকে, এইটা সেটা থাকে। তার একটা উদাহরণ দেখাই। ব্যাড লোগো প্র্যাকটিসের মধ্যে আমরা যদি ধরি এই যে লোগোটা, ওকে এই লোগোটা কোনটায়? ওয়ার্ল্ড মানে ইউনাইটেড নেশনসের আর কি। এই যে এখানে আপনার একটা মার্ক দেয়া আছে, একটা ম্যাপ দেয়া আছে, ম্যাপের উপর সার্কেল ট্র্যাকের, এইখানে মিনিমাম আপনি চিন্তা করতে পারেন এই লোগোটাতে মিনিমাম 300 থেকে 500 ডট বা পয়েন্ট আছে। বাট একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এইটা তারা তাদের সারা পৃথিবীটাকে কভারেজ করতে গিয়ে বানাইছে। এটাকে লোগো বলা চলে না, এটাকে বলা চলে একটা সিম্বল অথবা আপনার একটা ভেক্টর ইলাস্ট্রেশন, কিন্তু তারা এটাকে লোগো হিসেবে ব্যবহার করছে। এখন আলটিমেটলি কি এটা আমরা লোগো ধরলাম না, এটা যে একটা সার্কেলের ভিতরে পড়লো বা স্কোয়ারের ভিতরে পড়লো, ওই স্কোয়ারটাকে তারা শেপ হিসেবে ধরে নিচ্ছে এবং আলটিমেটলি এখানে 5টা শেপ দিয়ে তারা ওয়ার্ল্ড ইউএনডিপির একটা লোগো তৈরি করতে পেরেছে। এখন আমাদের ক্ষেত্রে আমরা কি করণীয়? আমাদের ক্ষেত্রে আমরা করণীয় যেটা তা হচ্ছে যে লোগোটাকে এমন সুন্দর করে আপনার স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যেন সিম্বলের মধ্যে কোনো মার্ক বেশি পয়েন্টার না থাকে বা ডটস না থাকে। আপনারা
কি চেনেন আপনারা, এনভেটো চেনেন। ওকে, গ্রাফিক রিভার লোগো ডিজাইন রিকোয়ারমেন্ট। ওকে, যদি আপনার গ্রাফিক ডিজাইনের আপনারা যারা চিনেন, গ্রাফিক ডিজাইন হচ্ছে দুনিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট গ্রাফিক অ্যাসেটস, বাইং অ্যান্ড সেলিং এর প্ল্যাটফর্ম। এখানে আমি নিজেও অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি। ওকে, এই যে পয়েন্টগুলো দেখাচ্ছে এখানে দেখেন যে আসলে আমাদেরকেও এক্স্যাক্টলি এই ধারণাটাই ধরতে হবে যে আমাদের লোগোতে যেন অনেকগুলো মানে আনইউজড বা দেখা গেছে আপনার যেই পয়েন্টগুলো না দিলেই না, ওই ধরনের পয়েন্টের বাইরে যেন একটা বেশি পয়েন্ট না পড়ে। আপনারা কি এই যে হায়ার রেজলিউশনে কি এই ইমেজটা দেখতে পাচ্ছেন? হ্যালো, দেখা যাচ্ছে কিন্তু স্যার যে আপনার স্ক্রিনে অনেক সাদা দেখা যাচ্ছে তো এজন্য কম বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে লোগো ডিজাইনের যে রিকোয়ারমেন্টটা আছে এটাও দিয়ে দিই, কারণ ভবিষ্যতের জন্য এটা অনেক অনেক ইম্পর্টেন্ট হবে। এই আর্টিকেলটা আপনারা পড়বেন। ওকে, এখানে আমাদের যে মূল ভাষাটা সেটা হচ্ছে যে আমরা এখানে কয়টা, এরা এখানে মনে হয় 200 থেকে 300 পয়েন্টার ব্যবহার করছে, আর এই পাশে একটা, দুইটা পয়েন্ট, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পয়েন্ট। 8টা পয়েন্টে এই লোগোটা তৈরি হয়ে গেছে, আর এখানে 250 পয়েন্ট। তো তার মানে হচ্ছে আমাদেরকে এমনভাবে এটাকে সিম্বলাইজ করতে হবে, সিম্পল করতে হবে, মিনিমাম করতে হবে, যাতে করে আমাদের এই মার্কটা আপনার যেন একদম বেশি রেসপন্সিভও থাকে। অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, ছোট্ট একদম 16 পিক্সেলের জন্য এটা ভিজিবল লাগে, রিডেবল লাগে। ওকে, এটা অনেক সুন্দর একটা ফিচার্স। তো আপনারা কিন্তু এই জিনিসগুলো আপনারা মিস করবেন না, অ্যাবসলিউটলি আপনাদের এটা মাস্ট লাগবেই লাগবে। ওকে, এরপর মেক এ ফেস দ্যাট অলওয়েজ রিমাইন্ডস দ্য ব্র্যান্ড অর ইটস প্রোডাক্ট। এটাকে আমরা মেমোরেবল বলি। এটাকে আমরা বলি কি, মেমোরেবল লোগো হতে হবে। যেই মেমোরেবল লোগোতে আপনার যদি মনে হয় যে এমন কিছু যে এই ব্র্যান্ডটা যখন আমি দেখব যে এই পেপসি, আমরা লাইফে অনেক পেপসি খাইছি যেগুলোতে আপনার এই ধরনের একটা ওয়েভ আছে। ওয়েভটা কেন থাকে? সাধারণত পেপসির ভিতরে যে লিকারটা থাকে, যখন কেউ এক ঢোক খায়, এটা এক ধরনের একটা উচ্ছ্বাস প্রকাশ করে। ঠিক আছে, এই উচ্ছ্বাসটাকে এখানে পেপসি তাদের নিজস্ব লোগো মার্ক হিসেবে তৈরি করছে। সো এখানে যদি আমরা আমাদের ভাষায় বলি যে আসলে মেমোরেবল হইতে গেলে আপনাকে কোনো না কোনো কিছু দিক থেকে ইউনিক হইতে হবে, এবং অডিয়েন্স যখন রিপিটেডলি আপনার এই জিনিসটা একবার, দুইবার, তিনবার দেখবে, তার মাথায় যেন রিমাইন্ডার হিসেবে তৈরি হয় যে না, এটা অমুক ব্র্যান্ডের। যেমন বাংলাদেশের ক্ষেত্রে কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ইউনিক ব্র্যান্ডিং করতে পেরেছে? বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে ভালো ইউনিক রিমাইন্ডার আছে আমার কাছে দর্জি বাড়ি লোগো খুব ভালো লাগে। ওকে, দারাজের ব্র্যান্ডিংটা খুব ভালো লাগে। এরপর ডায়মন্ড ওয়ার্ল্ড, যদিও বাংলাদেশি না, বাট এই লোগোটা যখন আপনি দেখবেন, হ্যাঁ, আপনার কাছে মনে হবে সম্ভবত বাংলাদেশি, আমি জানি না, হতে পারে বাংলাদেশি। হ্যাঁ, ডায়মন্ড ওয়ার্ল্ডের লোগোটা আপনি যখন দেখবেন আপনার কাছে মনে হবে যে আরে না, এটা তো একটা ডায়মন্ডের রিং, একটা ডায়মন্ডের রিং। সো আপনার লোগোটা এমন এমন হতে হবে যে আসলে আপনি যখন লোগো মার্কটাকে দেখেন, আপনাকে মনে ওই কোম্পানিটা, ওই কোম্পানির প্রোডাক্ট এর সাথে কিছুটা যেন সম্পর্ক থাকে। ওকে, সো এনিওয়েজ আমরা আমাদের মূল ফিচার্স থেকে বিচ্যুতি না হয়। ওকে, প্রত্যেকটা লোগো একটা প্রবলেমকে সলভ করে, প্রবলেম সলভ করে কোথায়? প্রবলেমটা হচ্ছে যেমন ডায়মন্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি, ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রবলেমটা কি? ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রবলেমটা হচ্ছে যে আসলে আমাদের নামটা অনেক বড়, কিন্তু আমরা একটা ইউনিক ক্যাচি ফ্রেজ চাই, ক্যাচি জিনিস চাই, যেটা আমার মনে করেন আমার অডিয়েন্স এটাকে খুব সিম্পলি মেমোরেবল করবে। আমরা এত বড় নামটাকে একসাথে রাখতে চাই না। তো এই লোগো মার্কটা কী করছে, তাদের জন্য একটা ছোট্ট একটা ইউনিক
লাইন ড্র করছে, এই লাইন ড্রয়িংয়ের মাধ্যমে তারা একটা প্রবলেম সলভ করছে যে আমাদের নামটাকে মানে গোল্ডের ভিতরে আমরা সরাসরি নাম দিব কেন, সেখানে আমরা জাস্ট মার্ক দিতে পারি, প্যাকেজিংয়ের মধ্যে দিতে পারি। সো এই জিনিসগুলো সলভ করছে। একটা না একটা ক্রাইটেরিয়া থাকে যে আসলে একটা সলিউশন থাকতে হবে, প্রোভাইড করতেছেন আপনি যাই সলিউশনটা প্রোভাইড করতে হবে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এভরি লোগো গিভস এ মেসেজ টু দ্য অডিয়েন্স। আর মাথায় রাখতে হবে আসলে আপনি কী মেসেজ দিচ্ছেন আপনার অডিয়েন্সের সাথে, যে আমরা কানেক্ট হব, কী মেসেজ দিচ্ছেন। এক্ষেত্রে আমার যদি এক্সাম্পলটা আমরা ধরি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল তা হচ্ছে ডিপসিকের লোগোটা। ডিপসিকের লোগোটা একটা মেসেজ দেয় আমাদেরকে। আমরা কি এই পোর্শনগুলো কি আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি? আচ্ছা, আমি একটু স্ক্রিনটা অফ করি, কারণ কি আপনার অনেক হোয়াইট দেখতেছেন। আচ্ছা রিজন ভাই, আমরা যখন জুমে ক্লাস করি আমাদের ক্লাসের মধ্যে কি এরকম হোয়াইটনেসটা থাকে না শুধু গুগল মিটে থাকে? ভাইয়া এটা তো খেয়াল নাই, তবে ভাইয়া আমি মানে চ্যাট জিপিটি তে যেটা মানে বললাম আর কি, তো চ্যাট জিপিটি বললো যে আপনার স্ক্রিনে যদি মানে ডিসপ্লেতে সেটিংস এর আন্ডারে ডিসপ্লের মধ্যে যদি এইচডিআর সেটিংটা অন করা থাকে তাহলে নাকি এরকম দেখায়। ও ইয়েস ইয়েস ইয়েস, আমার এখানে এইচডিআর সেটিংস অন আছে। নরমালি জুমে আপনার এটা করে না, আমি দেখছি জুমে ক্লিয়ার থাকে স্ক্রিনটা। আচ্ছা, তাহলে এটা গুগলের ইস্যু হতে পারে। আচ্ছা, আমি এইচডিআরটা তাও অফ করে দিই, কারণ এটা আসলে আপনাদের একটু অসুবিধা হচ্ছে, অনেকদিন যাবতীয় দেখতেছি। এইচডিআর সেটিংস, গুগল ক্রোম, কোথায়? Use HDR, do not use. ওকে, এখন একটু দেখেন তো, আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই আপনার কাছে। এখন কি এরকম হয়েছে? হ্যাঁ, এখন ঠিক লাগতেছে আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই সময় স্ক্রিন বার্ন হয়ে যেত আর কি। আচ্ছা এনিওয়েজ, সো আমরা যদি আমাদের ব্যাক টু দ্য টপিকে যদি আসি, যে আসলে এই 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 লোগো মার্কগুলো নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু সব থেকে বেশি ঝামেলাটা হয়ে যায় আসলে আমরা প্রত্যেকটা লোগোতে কি দেব, কি মশলা দেব, ওই মশলাটা আমরা বুঝতে পারি না। ওকে, একটা ইউনিক হইতে হবে, যে সিম্বলটা যেটা কোনো ভার্বাল ল্যাঙ্গুয়েজ ছাড়াও আপনার একটা সিম্বলিক মার্ক, হ্যাঁ ওকে, ডিফাইন করে। ওকে, তারপর হইতে হবে রেসপন্সিভ। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ট্রাই আউট করবেন। ওকে ওকে, মিনিমাম, এটা খুব সিম্পল। ওকে, তারপর হচ্ছে memorable, not problem solver. That's a message. এটাকে আমরা ব্র্যান্ড মেসেজ বলি। ওকে, ব্র্যান্ড মেসেজ। আশা করি আমরা যদি এই সসগুলি, মানে এটাকে অনেকটা মশলার মতোই বলি আমি, কেন মানে এই সসগুলি যখন আমরা অ্যাক্টিভ করব যে আমাদের লোগোতে এই জিনিসগুলো আছে কিনা, তখন আপনি বুঝে যাবেন যে আসলে আপনার ক্রাইটেরিয়াগুলো কোন দিক থেকে ভালো বা খারাপ। এনিওয়েজ, আমরা যদি নেক্সট পোর্শনে যাই, ক্রাইটেরিয়া অফ এফেক্টিভ সিম্বল অর লোগো। এফেক্টিভ সিম্বল অর লোগোর যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেই পোর্শনগুলো আমি ওইগুলোই রাখছি, আমি কোনো এক্সটেনশনে যাই না, আবার যাতে করে আপনারাও এগুলোর মেমোরাইজ রাখতে পারেন। এবং এখানে কিছু লিঙ্কস আমি ব্যবহার করেছি যেগুলো আপনারা ইউ মাস্ট স্টাডি। ওকে, এই জিনিসগুলো আপনারা
রেফারেন্স আকারে দেখবেন। আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, যে এটা একটা খুব সিম্পল অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে এই যে চিন্তা করে দেখেন ন্যাশনাল জিওগ্রাফির যে কালারটা, এই কালার তারপর সিম্বলটা এটা ব্যবহার করছে, এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে যদি এটা ব্যবহারযোগ্যই না থাকতো তাহলে কিন্তু ডেফিনেটলি এই লোগো তার যে কি ফিচার্স আছে সেটা হারাচ্ছে। ডিস্টিংক্ট অথবা মেমোরেবল হতে হবে। ডিস্টিংক্ট কি, বাকিদের তুলনায় যেন আপনি এই পার্টিকুলার শেপটাকে আলাদা করতে পারেন, এটা আপনার মাথায় থাকতে হবে যে আসলে আমার এই লোগোটা আমি বাকিদের সাথে কপি হচ্ছে না তো। দুনিয়াতে আপনার লাখ লাখ মানুষ মিলিয়ন্স অফ ইমেজেস আছে, সিম্বল আছে, বাট সবগুলো কিন্তু লোগো না। এই যে ন্যাশনাল জিওগ্রাফি এই শেপটা কি 2000 আপনার মনে করেন সাপোজ ধরেন 14 না 16 দিকে এটা রিব্র্যান্ডিং যদি হয়ে থাকে, ওই সময় রিব্র্যান্ডিং হয়েছে। এর আগে কি এরকম একটা শেপ ছিল না? ছিল। কিন্তু এই শেপটার সাথে তারা যে কনসেপ্টটাকে নিয়ে আসছে, ব্র্যান্ডিংয়ের সাথে যে কানেক্ট করছে এবং জিওগ্রাফি চ্যানেলের সাথে যে কানেক্ট করতে পারছে, এই জিনিসটা ছিল না। দ্যাটস ওয়াই দিস ইজ ইউনিক। আদারওয়াইজ এটাকে নিয়ে কনফ্লিক্ট হইতো, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, কনফ্লিক্ট অফ ব্র্যান্ডিং আছে, তারপর ট্রেডমার্ক ইস্যু ছিল, অনেক কিছু থাকে। ওকে, সো ডিস্টিংটিভ হইতে হবে, এটা খুব ভালো একটা এক্সাম্পল এই ডিস্টিংটিভনেসের। ওকে, আর সিম্পল হইতে হবে। ডু নট গো ফর কমপ্লেক্সিটি। জাস্ট আপনি যদি 4টা লাইন দিয়ে যদি একটা সিম্বল বা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারেন, ওয়াই আপনাকে একটা পুরো মনোক্রম আঁকতে হবে, পুরো আপনার ইলাস্ট্রেশন আঁকতে হবে? নো, ডু নট গো ফর দ্যাট। কারণ যখন আপনি মনোক্রম বানাবেন, যখন আপনি ইলাস্ট্রেশন বানাবেন, যখন আপনি অ্যাবস্ট্রাক্ট দিয়ে কাজ করবেন, আপনার লোগো মার্কটা তত বেশি রিপ্রেজেন্টেটিভ করতে পারবে না, রেসপন্সিভনেস থেকে দূরে সরে যাবে। মানে হচ্ছে এটা বিভিন্ন জায়গায় ব্যবহারযোগ্য না। এটা একটা ব্যাড এক্সাম্পল আছে, একটা ব্যাড এক্সাম্পল আমি যদি আপনাদেরকে এটা দিই। আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, একটা স্টার্টআপ। ওকে, আমার স্টার্টআপ, আমি এই স্টার্টআপের মধ্যে ব্যাড এক্সাম্পল অফ লোগোস, সেখানে আপনার এটাকে দেখাইতে চাই, লোগো অফ ডিজিটাল বাংলাদেশ। ইটস অ্যাবসলিউটলি মেজারেবল। এটা কখনোই এটা একটা লোগো না, এটা হতেই পারে না। এটা একটা তারা মাস্কট বানাইছে অথবা এটাকে একটা মনোক্রোম বা ভিন্টেজ আকারের ইলাস্ট্রেশন বলা যায়। ইট ইজ নট এ লোগো, যদিও শহীদ মিনারের সাথে কানেক্টেড। এখন এটা আমি কেন লোগো বলবো না, কারণ এখানে টু মাচ পিক্সেলেটেড, এটার কোনো রেসপন্সিভনেস নাই, এটার কোনো ওয়েল পজিশননেস নাই, এখানে মিক্সচার অফ কালার আছে, এখানে আপনার আমাদের যে লোগো ক্রাইটেরিয়া আছে তার অনেক কিছু এখানে নাই। কিন্তু এখানে কিছু পজিটিভ সাইডটা আছে, যে এটা একটা মেমোরেবল জিনিস, এটা ইউনিক, বাকিরা এরকম বাজে জিনিস বানাবে না, এটা হয়। ওকে, সো লেটস গো ফর অ্যানাদার থিং। আমরা যদি এখানে আসি যে সিম্পল হইতে হবে লোগো, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া। দ্যাটস ইট। আমরা আপাতত ইনিশিয়াল স্টেজে যদি লোগো নিয়ে আমরা একটু আপনাদের জন্য একটু প্রিপারেশনের জায়গা রাখি। প্রিপারেশনের জায়গা হচ্ছে আমি আপনাদেরকে 5টা লিঙ্কস দিচ্ছি, ইউ মাস্ট স্টাডি। কারণ দেখা গেছে সব কিছু আমরা বলতে পারবো এরকম নাও হতে পারে, কারণ দিস ইজ হেল লট অফ ওয়ার্ক। 45 দিনে সব কিছু হবে না, বাট মোস্ট অফ দ্য কাজ আপনার নিজে করতে হবে। আমরা থিঙ্কিং আইডিয়েট করে দিব আপনাকে, স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা করব। ওকে, এখন আপনাদের তো কিছু হোমওয়ার্ক দেওয়া দরকার। হোমওয়ার্কের মধ্যে আমি আপনাদেরকে যেটা দিব, ওকে লেটস গো ফ্রম হিয়ার। আমরা লোগো ডিজাইনটা কি জানি, যে এটা একটা নিজস্ব একটা অর্গানাইজেশন, একটা টিম, একটা প্রতিষ্ঠান, একটা সমাজ, সোসাইটি অথবা কালেকটিভ কে রিপ্রেজেন্ট করার জন্য যে সিম্বল বা মার্কটা আমরা তৈরি করি, দ্যাট ইজ দ্য লোগো। বিভিন্ন লোগোর টাইপ আছে, সব থেকে বেশি যে পপুলার সেটা হচ্ছে ওয়ার্ড টাইপ। ওকে, ওয়ার্ড টাইপ লোগোসগুলো কেন? কারণ মানুষ মনে করে যে আমার কোম্পানির নামটা যদি আমি মানুষকে মাথায় রাখাইতে পারি,
দ্যাট ইজ দ্য মোস্ট ইউনিক থিং। তার মানে আমার লোগোর কাজও হয়ে গেল, আমার নামটাও প্রচার হইল। দ্যাট ইজ দ্য মোস্ট ইউজ কেস সিনারিও। অনেক ক্ষেত্রে অনেকে কী করে, পিকচারাল লোগোস ব্যবহার করে। পিকচারাল লোগোস কি? পিকচারাল লোগোস হচ্ছে এই ধরনের লোগো যেগুলোতে আপনার একটা পিকচার বা একটা অবজেক্টকে, হ্যাঁ, একটা অবজেক্টকে আপনি আপনার কোম্পানিতে ট্রান্সফর্ম করেন। এই অ্যাপল, টার্গেট, টুইটার, দিস আর দ্য থিং। ওকে, অ্যাবস্ট্রাক্ট লোগো কি? অ্যাবস্ট্রাক্ট লোগো যেগুলো আপনার শেপ বা ভ্যাক্টরাইজিংয়ের থ্রুতে হয়, শেপ, ওয়েভ, বিভিন্ন কাটিং কোটিংয়ের ভেতর থেকে যেগুলো আসে তা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট পিকচারাল লোগোস। ওকে, দিস আর দ্য মোস্ট কমন ওয়ান্স। তবে বিভিন্ন ভ্যারাইটিস আছে, ভেরিয়েশনস আছে। আপনি যদি মনে করেন আপনি আরও কনটেক্সট শিখবেন যে এটার সাথে এটার মিক্সচার হলে কি হয়, এটার সাথে এটার যদি ছবি হয়, আপনার মাস্কট হতে পারে, এই হতে পারে, ভাই ওইগুলো আপনার ডিস্টিংটিভ না, ওইগুলো হচ্ছে মিক্সচার। যেমন আমাদের পৃথিবীতে দুইটাই লিঙ্গ, মেল ফিমেল, কিন্তু ইহুদিবাদী বা খ্রিস্টানিটির মধ্যে 8 ধরনের মানুষ আছে, 8 ধরনের লিঙ্গ আছে। সো লোগোর ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া আছে, বাট দিজ আর দ্য টপ ইউজ কেস সিনারি বা কোর বা প্রাইমারি বা র বলা চলে। ওকে, অ্যাবস্ট্রাক্ট, পিকচারাল অ্যান্ড আপনার টাইপোগ্রাফি বেসড। ওকে, দিজ আর দ্য থিং। এখন আমরা যেটা করব, লিঙ্কটা মাস্ট স্টাডি করবেন, এবং সব থেকে ভালো হয় যদি আপনি কিছু প্রশ্নের অ্যান্সার খুঁজতে চান। অ্যান্সারগুলো কোথায় খুঁজবেন? গুগলে খুঁজতে পারেন। আর এখন সব থেকে ভালো হয়ে যায় আপনার মোবাইলে যদি চ্যাট জিপিটির সাথে কথোপকথন করেন। হাই চ্যাট জিপিটি, দিস ইজ ইয়াসিন আরাফাত, আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ। I was exploring, আমি এক্সপ্লোর করতেছিলাম যে I am really good at logo and branding design. So can you please teach me something about the types of the logos? কয় ধরনের লোগো আছে দেখি। তারপর তাকে ক্রস কোয়েশ্চেন করবেন যে পিকচারাল লোগোর মধ্যে আরও কী কী ক্রাইটেরিয়া থাকতে পারে, কি থাকে না থাকে। সো ফার্স্ট ইনকোয়ারিজ, এগুলো হচ্ছে আপনারা রিসার্চ করবেন। ওকে, রিসার্চ করবেন আমাদের নেক্সট ক্লাসের আগে। কেন এই জিনিসগুলো আমরা যত বেশি জানবো, আমরা তত বেশি লোগোস। আর আরেকটা কথা বলি, আমরা কিন্তু একটা না, প্রায় অলমোস্ট 20 থেকে 30টা টাইপোগ্রাফিক্যাল লোগো বিল্ড করব, কিছু অ্যাবস্ট্রাক্ট লোগো বিল্ড করব, আর কিছু হচ্ছে আপনার পিকচারাল লোগো বিল্ড করব। সো আপনি যদি এর ভেতরের কাহিনীগুলো না জানেন, তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভ যেই আউট অফ দ্য বক্স থিঙ্কিং, এই জিনিসগুলো আসবে না। সো বেশি বেশি রিসার্চ করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমাদের নেক্সট ক্লাস যদি আমরা বলি, হ্যাঁ, মার্কেট রিসার্চ, আইডিয়া জেনারেশন, স্কেচিং। তো তার মানে একদম প্র্যাকটিক্যালি আমরা 25 তারিখে লেগে যেতেছি, হাতে বেশি সময় নেই, মাত্র একদিন। সো ইটস এ গুড ওয়ান। আশা করি টাইপস অফ লোগোস, মোস্ট famous logos, anatomy, okay, টপমোস্ট পৃথিবীতে সেরা যে 20টা লোগো আছে তার অ্যানাটমি গুলো আপনি খোঁজার চেষ্টা করলেন যে কিভাবে কি হইলো স্ট্রাকচারটা। ওকে, এটা একটা ব্র্যান্ডিংটা কি। ওকে, এই 4টা প্রশ্নের উত্তর আপনি জাস্ট এটা যদি করতে পারেন, রিসার্চ করবেন, ব্রাউজ দ্য লিঙ্কস। ওকে, এই হোমওয়ার্কগুলো করবেন। হোমওয়ার্ক না করা মানুষ কিন্তু ব্যর্থ হয়, হোমওয়ার্ক মিস করা যাবে না। ওকে, দ্যাটস দ্য থিং। আমি আপনাদের কাছ থেকে হয়তো বা নিব না, ক্লাস হোমওয়ার্ক চেক আউট করবো না, কিন্তু যদি বুঝতে পারি যে আপনি হোমওয়ার্ক করেন নাই, দেন ইউ আর আউট অফ মাই গুড বুক। কোর্স শেষে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে না, এটাই আর কি। সো আমি ওদেরকে সময় দিই, দাম দিই, যারা নিজের ভালোর জন্য, নিজের বেটারমেন্টের জন্য কাজ করে। সো দিস ইজ ইট। আমরা 25 তারিখের জন্য প্রস্তুত হই। 25 তারিখ
25 তারিখে আমরা কিছু রিসার্চ করব। আমি হয়তো আপনাদের সামনে কিছু প্রজেক্ট কেস স্টাডি করে দেখাবো, বের করে দেখাবো, কীভাবে আইডিয়েট করব সেটা দেখাবো, মোড বোর্ড তৈরি করা দেখাবো, এবং ফাইনালি কিছু ড্র করব একদম লাইভ সেশনে ড্র করব, সেটাকে পিকচার হিসেবে তুলে এইভাবে আপনার হোয়াইট পেপারে ড্র করব, সেটাকে পিকচার করে কম্পিউটার নিব, তারপর সেখান থেকে আমরা এই যে আমাদের যে লোগোর যেই রেশিও সিস্টেম, সেই রেশিও সিস্টেমে কিছুটা আমরা প্র্যাকটিক্যালি জানব। দ্যাটস দ্য সেকেন্ড ক্লাস। আশা করছি আজকের ক্লাসটা মোটামুটি আপনাদের কাছে ভালো লাগছে। ইনশাআল্লাহ, লেটস হোপ ফর দ্য বেস্ট।